প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আর ওই বৈঠকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থান করা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে অনুরোধ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণেরও অনুরোধ করা হয়েছে। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এসব তথ্য জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। হাফিজা খানম জ্যোতির রিপোর্ট। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে ভারতে পালিয়ে যাওয়া এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও দেশে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দিবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছে। এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস, সম্পর্ক ভালো, এটা ন্যাচারাল। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু আছে, ভবিষ্যতেও থাকবে। এটি কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমাকে সবসময় এটা বলেছে। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যেই পথে আপা হেঁটেছিল সেই পথে আপনারা হাঁটছেন। তিনি বলেন, এই পথে যারাই হাঁটবে তাদেরকে পালাতে হবে। গাইবান্ধার সাঘাটায় এক জনসমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, গণভোটের রায় না মানলে বিএনপি একসময় নাই হয়ে যাবে। প্রতিনিধি আফতাব হোসেনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গাইবান্ধার সাগাটা উপজেলার বোনারপাড়া নিহত দুই ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারতের পর সন্ত্রাসীদের হামলা নিহতদের হত্যার বিচার এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত জনসমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বোনারপাড়া কাজী আজহার আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটের রায় না মানলে বিএনপি একসময় নাই হয়ে যাবে। ন্যায় ইনসাফের বাংলাদেশ, সকলের জন্য সমান ইনসাফ আমরা নিশ্চিত করতে চাই। এর জন্যই ছিল গণভোট। আপনারা রায় দিলেন, সরকার এখন যারা আছে তারাও বলছিল রায় দেন, হা বলুন। হা সবাই বললাম, এখন আমরা হার উপরে আছি, তারা না হয়ে গেছে। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবে না, একসময় নাই হয়ে যাবে। জামাত আমির বলেন, পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর জবাব দেওয়া হবে। তার অভিযোগ, 24 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে সমাজ থেকে আবর্জনা দূর করার প্রত্যাশা তৈরি হলেও এখনো বিভিন্ন ক্ষেত্রে সেই পরিবর্তন আসেনি। ক্ষমতার লোভ আর দখলদারি পাগল বানিয়ে তুলছে, তাই না? টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে কোথাও আর বাদ রাখা যাবে না। এই জন্য 24-এর বিপ্লব হয় নাই। 24-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য। এরা সমাজের আবর্জনা, এই আবর্জনা এই সমাজ থেকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে জনগণ আরেক ফ্যাসিবাদ চায় না মন্তব্য করে প্রয়োজনে 24-এর মতো আবারও রাজপথে নামার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও এসডিজি অর্জনের লক্ষ্যে দেশের 3টি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টায় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত এই গ্রামগুলোর শুভ উদ্বোধন করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। একটি জাতির স্বপ্ন কিভাবে রূপ নেয়। নো ওয়ান্ট লিভ বিহাইন্ড, কাউকে পেছনে ফেলে নয়, এই মূলনীতি নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে 5 বছর মেয়াদী কর্মকৌশল কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। সম্মেলনে যোগ দিয়ে দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি এই 3টি গ্রামেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, জনগণের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে সবার জন্য বাংলাদেশ এই নীতিতেই এগিয়ে চলছে বর্তমান সরকার। কিংবা কাউকে পিছনে ফেলে নয়, এই মূলনীতির সঙ্গে বর্তমানের সরকারের জননীতিরও মিল রয়েছে। সকল শ্রেণী পেশা তথা জনগণের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। বিএনপির জননীতির দিকে লক্ষ্য করলেই একটা বিষয় স্পষ্ট হয়ে উঠবে সবার কাছে। সেটি কি? সেটি হচ্ছে সকল সময় বিএনপির সকল পরিকল্পনা ছিল এবং কর্মসূচি ছিল জনবান্ধব। গেল 1.5 দশকেরও বেশি সময়ে অপশাসনে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রকে এবার পুনর্গঠনের পালা বলেও জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা এবং এরই অংশ হিসেবে জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার 5 বছর মেয়াদী কৌশলগত অর্থনৈতিক কাঠামো বা 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকারের গৃহীত অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরেন তিনি। সংস্কার ও উন্নয়নের 5 স্তম্ভের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, সার্বজনিক সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা এবং জলবায়ু সহনশীলতা এবং সুশাসন এসডিজির এই মূল অগ্রাধিকারগুলোই প্রতিফলিত হয়েছে। নারীর সামাজিক এবং আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার গঠনের পর থেকেই পদক্ষেপ গ্রহণ এবং তার বাস্তবায়নও শুরু হয়েছে বলেও জানান সরকার প্রধান। সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড, জনস্বাস্থ্য এবং চিকিৎসা সেবা সহজ করতে হেলথ কার্ডের মতন একাধিক সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী দিনের কর্ম পরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন। 3 দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে গণতান্ত্রিক ধারা সুস্থ চর্চা ফিরিয়ে আনতে চায় জামায়াতে ইসলামী। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের এ কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা থাকে না। বিএনপির ভূমিকার সমালোচনা করে হামিদুর রহমান আজাদ বলেন, রাষ্ট্র ও জনগণের সঙ্গে দলটির যে দ্বিচারিতা রয়েছে তা তারা জনগণের সামনে তুলে ধরতে চান। তার দাবি, সংবিধানের চলমান নিয়মের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না। জুলাই সনদ বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন। এর আগে দলটির 11 সদস্যের প্রতিনিধি দল ইসি সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক করেন।
এরকম একটা মানুষ আবার চাকরি 9 বছর বাকি থাকতে তিনি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতিতে আসলেন। 4বার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, 6বারের এমপি ছিলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সবাই জানে, একজন পিএইচডি হোল্ডার, দক্ষ অফিসার, বর্ষীয়ান রাজনীতিবিদ, অত্যন্ত গ্রহণযোগ্য একজন মানুষ, যাকে নিয়ে কোনো বিতর্ক নেই। এমন একজন প্রার্থী জাতি আশা করেছে, জাতির পক্ষ থেকে জনগণের পক্ষ প্রতিনিধিরাও একটা যোগ্য প্রার্থী এখানে পেত। তার প্যারালার কোনো প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা আসবে এটা আমরা মনে করি না, জনগণও মনে করে না। কিন্তু এই জায়গায় স্বাধীনভাবে ভোট দিতে না পারার কারণে, অর্থাৎ গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে স্বাধীনভাবে ভোট দিতে পারছেন, আর্টিকেল 70 রয়ে গেল। এটা যদি সংস্কার হতো, কর্নেল ওলি সাহেব নিশ্চিতভাবে বিজয়ী হতেন এবং সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তিনি আজকে নির্বাচিত হয়ে আসতেন। এই সম্ভাবনাটা সমুজ্জ্বল ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন তথ্য উঠে এসেছে প্রসিকিউশনের উপস্থাপন করা নতুন একটি কল রেকর্ডে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে কল রেকর্ডটি প্রমাণ হিসেবে জমা দেয় প্রসিকিউশন। ওবায়দুল কাদের ও অন্য 6 জনের বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কের 4র্থ দিনে এই রেকর্ডিং উপস্থাপন করা হয়। এর আগে রোববার মামলার যুক্তিতর্কের 3য় দিনে ওবায়দুল কাদেরের সঙ্গে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কথোপকথনের আরেকটি কল রেকর্ড ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সকাল 10টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। এবছর পাশের হার 62.25, যা 2007 সালের পর গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। সকালে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, সরকারের দায়িত্ব শিক্ষা ব্যবস্থা যেখানে অবনতি হচ্ছে সেখানেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তা উন্নত করা। সাদিয়া হক মৌয়ের রিপোর্টে বিস্তারিত। দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে প্রকাশিত ফলাফলে এবার পাশের হার 62.25%, আর সর্বোচ্চ ফল জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। সকালে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। 26 সালে এসএসসি দাখিল, ভোকেশনাল দাখিল, টেকনিক্যাল দাখিল পরীক্ষা শুরু হয়েছিল 21 এপ্রিল 2026। আমাদের রেজাল্ট ঘোষণার কথা ছিল গত মাসের 20 তারিখ, উইদিন 60 ডেজ, কিন্তু দেশে বন্যা বিভিন্ন কারণে আমাদের কিছু খানিকটা বিলম্বিত হয়েছে, সেজন্য আমরা দুঃখিত। অপেক্ষার পালা শেষ। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আজ। কেউ বা উচ্ছ্বাসিত, কেউ বা প্রত্যাশা অনুযায়ী ফলাফল না পাওয়ায় অনেকের চোখে মুখে দেখা গেছে হতাশার ছাপ। এবছর ঢাকা বোর্ডে পাশের হার 71.63%, রাজশাহী বোর্ডে 63.67%, কুমিল্লা বোর্ডে 65.42%, যশোর বোর্ডে 66.27%, চট্টগ্রাম বোর্ডে পাশের হার 49.48%, বরিশাল বোর্ডে 60.35%, সিলেট বোর্ডে 58.33%, দিনাজপুর বোর্ডে 58.05%, ময়মনসিংহ বোর্ডে 57.39%, মাদ্রাসা বোর্ডে পাশের হার 55.49% এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে 58.20%। এটা এক্সপেক্ট করেছিলাম, তার থেকে অনেক বেটার আসছে আলহামদুলিল্লাহ। এক্সপেকটেশন গোল্ডেনই ছিল, রেজাল্ট তো গোল্ডেনই এসেছে আলহামদুলিল্লাহ। আমি এটাও ভাবছিলাম যে হয়তো আমার জিপিএ 5ই আসবে না, বাট আমি রেজাল্ট দেখার পর আমি অনেক খুশি হয়েছি। ইটস গ্রেট যে সবার হার্ডওয়ার্ক অনুযায়ী সবাই সবার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাইছে। সবারই হচ্ছে খুবই ভয়ে ছিলাম যে কি হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা রেজাল্ট পেয়ে খুবই খুশি। এক্সপেকটেশন নাম্বার যেরকম ছিল একটু হয়তো কম সে কিন্তু পেয়েছি। ভালো একটা রেজাল্ট করবো এটা আসলে আমাদের অনেক আর কি প্রত্যাশা ছিল। এভাবে এস্টাবলিশড হয়ে পরীক্ষাটা দিতে পারিনি, তারপরে অনেক ভালো রেজাল্ট হয়েছে।
ফলাফল প্রকাশের পরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয় আনন্দ এবং উচ্ছ্বাস। কেউ কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দে আত্মহারা, আবার কেউ ফলাফল নিয়ে করছেন হিসাব নিকাশ। একটু অল্পের জন্য এ প্লাসটা মিস হয়ে গেল আর কি। এ পেয়েছে তো আলহামদুলিল্লাহ আমি খুশি। ম্যাথে আমি একটু উইক ছিলাম, আবার ম্যাথে ভুল প্রশ্নের জন্য ফুল অ্যান্সার করতে পারি নাই, এগুলাই ঘাটতি ছিল। শিক্ষার্থীদের পাশাপাশি স্বস্তি ফিরেছে অভিভাবকদের মধ্যেও। সন্তানদের এই সাফল্যে অনেক অভিভাবকই ভাগাভাগি করছেন তাদের আনন্দ। গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, আজকের এই দিনটা অনেক বেশি আনন্দের। কখন রেজাল্ট পাবো, রেজাল্ট আদৌ ভালো হবে কিনা, ভালো হলে স্কুলে যেতে পারবো কিনা আনন্দ করতে। মেয়ে যখন বলছে যে দেখতে পাচ্ছি যে জিপিএ 5 এসেছে, তখন তো মানে ভাষায় প্রকাশ করার মতো না। সবাই গোল্ডেন এ প্লাস, সবাই আশানুরূপ রেজাল্ট করছে। এসএসসি ফল প্রকাশের মধ্য দিয়ে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ পেরোলো লাখো শিক্ষার্থী। এখন তাদের চোখ সামনে উচ্চ শিক্ষার নতুন অধ্যায়ের দিকে। লেখাপড়ার একটা সিস্টেম নেক্সটে যাতে ভালো করে, তাহলে আমরা আশা করি যে তারা বাপমার মুখ উজ্জ্বল করবে এবং সকলের মুখ উজ্জ্বল করবে। সাদিয়া হক মৌ, মাইল টিভি, ঢাকা। সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে 17 জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের সবার বাড়ি নওগাঁ এবং নাটোরে। শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শোক বার্তায় মন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। ঢাকা গোপালগঞ্জ রুটে সোমবার থেকে যাত্রী পরিবহন শুরু করছে নতুন ট্রেন অভিযাত্রী কমিউটার। সরাসরি রেল যোগাযোগে স্বস্তি ফিরছে গোপালগঞ্জবাসীর মধ্যে। যাত্রীদের প্রত্যাশা নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের পাশাপাশি এই রেলপথ গতি আনবে কৃষি, ব্যবসা, বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে। একসময় যে নদীপথে স্বাভাবিকভাবে নৌযান চলাচল করত, এখন কেবলমাত্র অপরিকল্পিত অবকাঠামো এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এখন সেটি হচ্ছে বাধাগ্রস্ত। নদীর নাব্যতা রক্ষা, সেতুর উচ্চতা বৃদ্ধি, ওয়াটার বাস চালু এবং নদীর দুই পারের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে হয়েছে মানববন্ধনও। সচেতন মহলের দাবি, রামপুরা বনশ্রী ও আফতাবনগর সংলগ্ন নড়াই নদীকে বাঁচাতে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে গুরুত্বপূর্ণ জলপথটি হারিয়ে যেতে পারে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর ব্যস্ততম এলাকার পাশ দিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী নড়াই নদী। নগরীর হাতিরঝিল, বনশ্রী থেকে আফতাবনগর হয়ে বালু নদীর সঙ্গে সংযোগ তৈরি করা এই জলপথে রয়েছে গুরুত্বপূর্ণ পরিবেশগত ও যোগাযোগগত ভূমিকা। কিন্তু অপরিকল্পিত অবকাঠামো আর নদীর উপর নির্মাণাধীন একাধিক কাঁচা পাকা নিচু সেতুর কারণে দিনকে দিন সংকুচিত হচ্ছে নৌ চলাচলের সুযোগ। আর তাই নদীর নাব্যতা রক্ষা এবং নৌ চলাচল সচল রাখার দাবিতে আয়োজন করা হয় এই প্রতিবাদী মানববন্ধনের। এতে অংশ নেন পরিবেশবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, নড়াই নদীকে বাঁচাতে হলে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে নিচু সেতুগুলোর উচ্চতা। আমার এই নদীর সাথে জন্মগতভাবে আমার সম্পর্ক। আমার এই নদীতে বহু গোসল, আমার বহু স্মৃতি আসছে। এটা একটা নদী ছিল, এখনও বিভিন্ন কারণে বিভিন্নভাবে নদীটারে খাল পরিণত হচ্ছে। যে কারণে 3টা ব্রিজ করা দরকার ছিল, সেভাবে যে 3টা ব্রিজ করা হয়, পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য, সৌন্দর্য রক্ষা করার জন্য যে ওয়াটার বাস চালু করার দরকার ছিল, সেই ওয়াটার বাস যাতে এই খাল দিয়ে, এই নড়াই খাল দিয়ে যাতে চলতে পারে, সেটাই জনগণের দাবি। আমরা চাই যে হাতিরঝিলের আদলে এখানে ব্রিজটি করা হোক, একটা দৃষ্টিনন্দন ব্রিজ, যেখানে নদী তার নব্যতা ফিরে পাবে, নদী তার গতি ফিরে পাবে। পাশাপাশি উচ্ছেদ করতে হবে নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনাও। ব্রিজ করতে হলে নদী যতখানি চওড়া ততখানি রাখতে হবে এবং যাতে নৌকা এবং লঞ্চ চলতে পারে অন্তত মিডিয়াম রেঞ্জের, সেই ধরনের অবস্থা রাখতে হবে। হাউজিংয়ের যে দুই পাশেই তারা এই জমিগুলোতেই করাতে এখন আর সেই নদী আর দেখা যায় না, এখন একটা খাল পরিণত হয়ে গেছে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি চাই
যে এটা একটা নদী, সেই নদীটাই বাঁচুক। প্রায় 90 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই 3 নিচু সেতুর কারণে নদীতে নৌ চলাচলে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন পরিবেশ কর্মীরা। আমাদের এখানে উদ্দেশ্য নড়াই নদীতে যে এই সেতুটা হয়েছে সেটা আমরা সাধুবাদ জানাই, সুন্দর একটা সেতু হয়েছে, কিন্তু সেতুটা যদি একটু উঁচা করতো তাহলে নিচ দিয়ে আমরা ওয়াটার বাস যেতে পারতো। তাদের দাবি নির্মাণাধীন সেতুগুলোর উচ্চতা কমপক্ষে 11 মিটার করতে হবে, যাতে ভবিষ্যতে নৌযান চলাচলে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। এই নদী হাতিরঝিলের সঙ্গে সংযোগ ছিল বালু নদী থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত। সেই নদীতে আমরা দেখছি যে সম্প্রতি সময়ে 3টি সেতু নির্মাণ হচ্ছে। সেই সেতু আমাদের প্রয়োজন, কিন্তু সেতুর যে উচ্চতা সেই নিয়ে আমাদের সন্দেহ আছে, কারণ আমাদের কথা ছিল 11 মিটার এই সেতুর উচ্চতা হবে, আমরা দেখছি এখন 1-2 মিটারের মতো উচ্চতা রয়েছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দেশের অন্যতম বৃহৎ জামালপুর পৌর কবরস্থানের অধিকাংশ কবর পানির নিচে ডুবে আছে। সবচেয়ে করুণ অবস্থা বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানের, সবগুলো কবর পানির নিচে। গেল কয়েক বছর ধরে বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়ে জামালপুর পৌরবাসী। প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন সাইদুর রহমান আবির। জলাবদ্ধতায় স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত। স্বস্তি নেই মৃত্যুর পরও। প্রিয়জনকে শেষ বিদায়ে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে কোমর সমান জল মারিয়ে নিতে হচ্ছে কবরস্থানে। সেই কবরস্থানেও হাঁটু জল। কবর জিয়ারত করতে এসে কবরস্থানের করুণ দশা দেখে আবেগতাড়িত হয়ে পড়ছেন স্বজনরা। জলাবদ্ধতার এমন দৃশ্যপট জামালপুর পৌরসভার। এসব এলাকায় কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি। একটা প্লট উঁচা করাতে এটার মধ্যে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। এর উপরে মানুষজন সবাই কি করব, নিরুপায় হয়ে এই জায়গায় সবাই কবর দিতেছে। এত পরিমাণ পানি 3 মাসে থাকবে, কবর খোঁজা সম্ভবই না। একটা সাইড একদম নিমজ্জিত আর কি পানিতে। পৌরসভার সমস্ত গুণী জ্ঞানী এবং অনেক আলেম ওলামারা এখানে শায়িত আছেন, কিন্তু তাদের কবরে বর্তমানে হাঁটুর উপরে পানি থাকে সবসময়। প্রতিদিন নোংরা জলমগ্ন পানি মারিয়েই মানুষ ও যানবাহন যাতায়াত করছে। পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন, খাল দখল, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা বেড়েই চলছে। পানি নিষ্কাশনে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা স্থানীয়দের। মৃত ব্যক্তিদের নিয়ে এসে সুস্থভাবে কবর দেব বা তাদের জানাজা করব, এই যে সমস্যাটা, এই দীর্ঘদিনের সমস্যা। জামালপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী তাদের সাথে আমাদের কথা হয়েছে, অলরেডি তাদের ভূসম্পদ কর্মকর্তার কাছে আমরা চিঠি দিয়েছি। জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে জামালপুর পৌরসভার প্রশাসক গণমাধ্যমে কথা বলতে নারাজ। তবে নির্বাহী প্রকৌশলী জানান, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার ও উন্নয়নের কাজ চলছে। আমাদের পুরো গোরস্থানের ভিতরে যেটা সেটা আমাদের পরিকল্পনা আছে, আমরা মাটির কাজ করে আমরা উঁচু করে দেবো যাতে কবর দিতে অসুবিধা না হয়। জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা জামালপুর পৌরবাসীর। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।